আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার 10-এ আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তাসকিন সানির অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে মাঠে, শঙ্কা ক্রিকেট বোদ্ধাদের। আমাদের টিম একটু ডিমোরালাইজ মনে হচ্ছে বিকজ দুইটা সেট প্লেয়ার খেলতে পারতেছে না। প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহের মতো হয়ে গেছে একসাথে তারা ছিল, তো দে উইল কাম হার্ড, অনেক শক্তভাবে আসবে তারা। আমাদেরকে 11 জনকে পারফরমেন্স করতে হবে। জ্বলে উঠবে টাইগাররা, প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। মাশরাফি দ্য লিজেন্ড আজকে আছে, সো আমরা ফুললি কনফিডেন্ট যে আসলে এই চাপটা কাটে উঠতে বাংলাদেশের হোপফুলি কোনো সমস্যা হবে না। 100% না হলে যদি 90% খেলতে পারে, সেক্ষেত্রেও বাংলাদেশের আজকে জেতার সম্ভাবনা অনেক বেশি। আমরা হারার জন্য কখনোই মাঠে নামি না, নামবো না, জিতবো এবং জিতেই দেখাবো আমরা বাংলাদেশ পারি, বাংলাদেশ বীরের জাতি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী, বাড়ানো হয়েছে নিরাপত্তা। ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে নবনিযুক্ত গভর্নরের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীদের বৈঠক। নিরাপত্তা ঝুঁকি কমাতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত। অবৈধ ব্যবসায় জড়িয়ে উত্থান রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিমের। ফিলিপিন্সের আর্থিক খাতের দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাকাররা, মন্তব্য সিনেটর ওসমেনার। বাংলাদেশে 2টি গভীর সমুদ্র বন্দর নির্মাণে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন, জানালেন রাষ্ট্রদূত। বললেন চলতি বছরই এদেশে বিনিয়োগ বাড়বে। এবং রাজধানীর অধিকাংশ বহুতল ভবনের পার্কিং এর জায়গা অবৈধ দখলে। রাজুকের সহযোগিতায় নির্মিত হয়েছে শিকার চেয়ারম্যানের। জবাবদিহির আওতায় আনার তাগিদ। শুরুতে টি-20 বিশ্ব আসরের খবর। টিকে থাকার লড়াইয়ে সুপার 10-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাত 8টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অবশ্য প্রাধান্য পেয়েছে তাসকিন সানিদের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হবার বিষয়টি। তবে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি জানিয়েছেন এর জবাব টাইগাররা মাঠেই দেবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের কথা বললেও বেশ সতর্ক অস্ট্রেলিয়া। ভারতের বেঙ্গালুরু থেকে মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। বেঙ্গালুরুর নতুন সকালে নতুন দুই মুখ বাংলাদেশ ক্রিকেট দলে, কিন্তু যাদের স্থলাভিষিক্ত হয়েছেন শুভাগত ও সাকলাইন, তাদের মধ্যে অনুশীলন মঞ্চে আরাফাত সানি থাকলেও ছিলেন না তাসকিন আহমেদ। কারণ সবারই জানা, তাসকিনের হাতে শিকল পড়িয়েছে আইসিসি। অথচ 2014 সালে এই ওয়ার্ল্ড টি-20 আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তাসকিনের। কাকতালীয়ভাবে ওই একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবার আগে নিয়ম অনিয়মের বেড়াজালে তিনি। তাই অনুশীলনে না এসে তাসকিন বুক চাপা কষ্ট হোটেলের 4 দেয়ালের মাঝেই সীমাবদ্ধ রেখেছেন। তবে গেল 8টি ম্যাচে বল হাতে যে সহযোদ্ধা রণকৌশল উদ্বোধন করেছেন, তার এমন পরিণতি হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে অধিনায়ক মাশরাফির। আপনি সবসময় চেষ্টা করবেন যে ইনফর্ম প্লেয়ারকে নিয়ে আপনি যেতে। সো ইনফর্ম প্লেয়ার যারা আছে, যারা এই কোর্টে নিজেদেরকে খুব ভালো অ্যাডজাস্ট করতে পেরেছে, তাদের দুজনই নাই। সো নতুন যারা আসছে তাদের পরে আমি প্রেশার ক্রিয়েট করতে চাই না। আমি চাই যে তারা মাঠে নামুক এবং এনজয় করুক খেলাটাকে, যতদূর সম্ভব তারা করুক টিমের জন্য, এবং সবাই মিলে কম্বাইন্ড একটা ভালো পারফরমেন্স আমি আশা করছি। এখন পরিবারের সদস্য পরিবারে আর থাকছে না, ব্যাপারটি সীমাহীন কষ্টের, যা ভাষায় প্রকাশ করার না। এমনটাই বলছেন 50তম ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে যাওয়া অধিনায়ক মাশরাফি। তবে কেমন হবে পেস বোলিং অ্যাটাক? অনেকটাই রাগ আর ক্ষোভে ম্যাচ বলেছেন মুস্তাফিজ 20% ফিট থাকলেও খেলানো হবে তাকে। আর তাসকিনের জন্য ভালোবাসার প্রতিদানটা পুরো দল দিবে যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে। প্রতিপক্ষ হিসেবে সবাই আমরা জানি যে আমাদের গ্রুপটা, মানে আগের ম্যাচেও আমি বলে এসেছি, আমাদের গ্রুপটা ভেরি ডিফিকাল্ট, এবং অস্ট্রেলিয়া হচ্ছে এই গ্রুপের ধরেন স্ট্রংগেস্ট সাইডের একটা অবশ্যই, এবং তাদের ব্যাটিং অর্ডার বলেন, বোলিং বলেন, সবসময় স্ট্রং ছিল। তো কাজটা এমনি কঠিন ছিল, আরো কঠিন হয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস যে আমরা
যে প্ল্যান নিয়ে মাঠে নামতাম আগে উইথ তাসকিন এন্ড সানি, যে প্ল্যানটা নিয়ে আমরা স্টিল আমরা ওইভাবেই নামবো। অন্যদিকে প্রায় এক যুগ হলো বাংলাদেশের কাছে ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে টাইগারদের থেকে 3 ধাপ উপরে থাকা অজিরা ভ্রমণ ক্লান্তির কারণে অনুশীলন না করলেও দলে আছে এক ঝাঁক ম্যাচ উইনার, কিন্তু তারপরও সতর্ক অজিরা। বাংলাদেশ দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তাই আমাদের ওদের বিপক্ষে জিততে হলে সামর্থ্যের সেরাটাই দিতে হবে। এ পর্যন্ত দু দলের 3টি টি-20 ম্যাচে টাইগারদের বিপক্ষে অপরাজিত অস্ট্রেলিয়া। এমনিতে জয়ের নেশায় ক্ষুধার্ত বাংলাদেশ, তার উপর আবার সানি তাসকিনের নিষেধাজ্ঞা রাখা। এমন অবস্থায় প্রতিপক্ষ ফেভারিট অস্ট্রেলিয়া। কিছুটা এলোমেলো বাংলাদেশ, তবে ভয় নেই, কারণ সবারই তো জানা আহত বাঘেরা জ্বলে উঠলে কোনো কিছু অসম্ভব নয় তাদের কি। চেন্নাই সময় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, বেঙ্গালুরু, ভারত। টি-20 বিশ্ব আসর চলাকালীন তাসকিন ও আরাফাত সানির মতো দুজন নির্ভরযোগ্য বোলারকে হারানোয় মনস্তাত্ত্বিকভাবে কিছুটা ভেঙে পড়েছে বাংলাদেশ দল, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় প্রভাব ফেলতে পারে এমন শঙ্কা দেশের সাবেক ক্রিকেটারদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কার্টার মাস্টার মুস্তাফিজ কার্যকরী ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তারা। অজিদের বিপক্ষে জয় পেতে পেশাদারিত্বের পরিচয় দিয়ে পুরো দলকেই একসঙ্গে জ্বলে উঠতে হবে বলেও মত দেন সাবেক ক্রিকেটাররা। সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যে দলটি এখন মত্ত জয়ের নেশায়, কিন্তু আচমকা টাইগারদের গুরুত্বপূর্ণ দুই সেনানী তাসকিন আর সানি ছিটকে পড়ায় অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের ড্রেসিং রুম যেন কিছুটা বিমর্ষ। এই পরিস্থিতি সামলে উঠতে পারবেন তো মাশরাফিরা? শঙ্কা আছে দেশের সাবেক ক্রিকেটারদের মনেও। টিম একটু ডিমোরালাইজ মনে হচ্ছে বিকজ দুইটা সেট প্লেয়ার খেলতে পারতেছে না। যখন when you go in a tour প্রায় 2-3 সপ্তাহের মতো হয়ে গেছে একসাথে তারা ছিল। মানসিকভাবে কিছুটা তো আমাদেরকে উইক করা হয়েছে গত কিছুদিন যাবত আমাদের দুজন মেইন প্লেয়ারকে নিয়ে, তো সেটার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকারটাই স্বাভাবিক, বাট স্টিল আমার মনে হয় যে আমাদের টিম যথেষ্ট প্রফেশনাল। তবে তাসকিন সানিরা না থাকলেও স্বস্তির বিষয়, দলে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া সাকিব সহ দলের অন্য স্পিনাররা জ্বলে উঠলে অস্ট্রেলিয়ার মতো বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপকে ধরাশয়ী করাও সম্ভব, বিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের। ফজা এবং ওয়ার্নার দুইজন লেফট আর্ম ব্যাটসম্যান রয়েছে, বাকি 4 জন 6 নম্বর পর্যন্ত বাকি 4 জন কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান। তো আমরা স্বাভাবিকভাবে জানি রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য কিন্তু লেফট আর্ম স্পিনাররা একটু ডেঞ্জারাস হতে পারে। তো সাকিবের সঙ্গে আমার মনে হয় যে সাকলাইন থাকলেই সেটা আমাদের বেটার চয়েস হবে। বেঙ্গালুরুর যেরকম উইকেট দেখলাম তাতে মনে হচ্ছে মুস্তাফিজের বলটা এখানে কিছুটা গ্রিপ করতে পারে। হি ইজ এ গুড পারফর্মার, হি ইজ এ গড গিফটেড বোলার। আর এমন না যে সে সাকসেস হয় নাই, তার জন্য কোনো প্রেশার না। চিন্তায় আছে বেঙ্গালুরুর উইকেটও। এই উইকেটে টস জিতলে আগে ব্যাটিং করার পরামর্শ সাবেকদের। তবে বাংলাদেশের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে যে অনেকটাই ছিটকে পড়বে অস্ট্রেলিয়া। এমন সমীকরণের কারণে জয়ের জন্য বেপরোয়া হয়ে উঠবে তারা। তাই অজিদের বিপক্ষে করা যাবে না ছোটখাটো ভুলও, পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। দে উইল কাম হার্ড, পাথরের মতো শক্ত হয়ে আসবে। আর এই পাথরকে ভাঙতে হলে আমাদেরকে 11 জনকে পারফরমেন্স করতে হবে। অ্যান্ড অস্ট্রেলিয়া তো পিঠ দেওয়ালে ঠেকে আছে, বিকজ দে হ্যাভ টু উইন। আগে ব্যাটিং করতে পারি, অ্যারাউন্ড 150 রান বোর্ডে দিতে পারি। আমাদের যে বোলিং ভেরিয়েশন রয়েছে এবং চমকগুলো রয়েছে, আমার মনে হয় 150-র কাছাকাছি বোর্ডে দিয়ে যদি আমরা অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাতে পারি তাহলে সেটা ভালো হবে। শক্ত প্রতিপক্ষের পাশাপাশি এই ম্যাচে টাইগারদের বড় চ্যালেঞ্জ কঠিন এক পরিস্থিতি। তবুও স্বপ্নবাজ ক্রিকেট বিশ্লেষকদের প্রত্যাশা অজিদের হারিয়ে অঘটন ঘটাবে মাশরাফিরা। স্পিনাররা একটু ডেঞ্জারাস হতে পারে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকেই প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালের সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনী সামগ্রী সংগ্রহ করতে জড়ো হন প্রিজাইডিং অফিসাররা। পরে পর্যায়ক্রমে তাদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। প্রথম ধাপে বরিশাল বিভাগের 271টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা 41,02,049 জন, আর কেন্দ্রের সংখ্যা 5,058টি। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে নির্বাচনী সকল সরঞ্জাম আমরা
প্রিজাইডিং অফিসারের কাছে আজকে তুলে দিলাম। আমরা উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আমাদের যে নির্বাচন সামগ্রী আছে এগুলো আমরা বুঝে নিয়েছি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার 10টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। আর এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন আনসার ভিডিপি সদস্যরা। খুলনায় সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে যৌথ বাহিনীর মোট 20 জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোবাইল টিম রয়েছে পুলিশের, এছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আর প্রতি কেন্দ্রে পুলিশের 3 জন সদস্য এবং আনসারের 17 জন সদস্য, মোট 20 জন সদস্য প্রতিটা কেন্দ্রে রয়েছে। প্রথম ধাপে সিলেটের একটি উপজেলার 4টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পৌঁছাতে সকালে গাড়ির সংকট দেখা দেয়ায় সরঞ্জাম পৌঁছাতে কিছুটা সময় লাগে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন ফিরদাউস সোহাগ এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি ফিরদাউস সোহাগের কাছে। স্বপ্না, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে এই বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছি। তখন থেকে আমরা দেখার চেষ্টা করছি, দর্শকদের জানাবার চেষ্টা করছি আসলে নির্বাচনের এখানকার প্রস্তুতিটা সম্পর্কে। আমরা যেটা দেখেছি যে সকাল 10:30 পৌনে 11টা থেকে নির্বাচনের যে সামগ্রী আছে, আগামীকালকে নির্বাচন যেটি হবে সেই নির্বাচনী সামগ্রীগুলো এখান থেকে দেয়া শুরু হয়েছে, এখনো কিন্তু চলছে। আর এগুলো শেষ করতে কিন্তু যেটা দেখছি যে প্রায় সন্ধ্যা গড়িয়ে যাবে, কারণ বরিশাল এই সদর উপজেলায় 90টি আছে, 90টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত, 90টি ভোট কেন্দ্র রয়েছে। 10টি ইউনিয়নে 90টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে এ পর্যন্ত 30 থেকে 40টি ভোট কেন্দ্রের নির্বাচনী সামগ্রী কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়েছে। বাকিগুলো এখনো যারা বাকি আছেন তারা আসতেছেন এবং নিয়ে যাবেন। কিছুক্ষণ আগে এখানকার নির্বাচনী কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা সন্ধ্যার আগে শেষ করতে পারবেন। যে কারণে তারা এই জিনিসটি এমনভাবে মানে একত্রে যেন কোনো রকমের জটের সৃষ্টি না হয়, সে কারণেই প্রত্যেককে আলাদা আলাদা সময় দিয়েছে নির্বাচন সামগ্রী নেবার জন্য। আর একটা কথা জানিয়ে রাখি যে বরিশাল এই সদর উপজেলায় 10টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা 90টি, আর ভোট কক্ষের সংখ্যা কিন্তু 470টি। আর এর বাইরে যে তথ্যটি আমাদের হাতে আছে সেটা হচ্ছে যে বরিশাল বিভাগে মোট ইউনিয়নের সংখ্যা 357টি। এর মধ্যে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে 271টিতে। এখানে ভোটার হচ্ছে 41,02,049 জন। আরেকটা জিনিস আমরা বলে রাখি যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য এখানকার প্রশাসন কিন্তু নানা ব্যবস্থা গ্রহণ করেছে। সে লক্ষ্যে 53,382 জন কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং বিজিবি, র্যাব, আনসার মোতায়েন করা হবে। বিজিবি থাকবে এখানে 1230 জন। এই ছিল মোটামুটি এখানকার আমাদের নির্বাচনের খবর। স্বপ্না, এই ছিল আমার হাতে নির্বাচনের বরিশালের সর্বশেষ। আমরা এখন যাচ্ছি ময়মনসিংহে, সেখান থেকে জানাবেন সহকর্মী হারুনা রশিদ। ধন্যবাদ সোহাগ। আসলে বরিশালের মতো ময়মনসিংহেও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। এই নির্বাচনী সামগ্রী, ব্যালট পেপার, ব্যালট বাক্স আসলে বিতরণ করার কথা ছিল দুপুর 12টায়, কিন্তু বিভিন্ন প্রক্রিয়া শেষ করার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তো এই কিছুক্ষণ আগে আসলে ময়মনসিংহের যে ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন অফিসারের কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাইকে ডাকা হচ্ছে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে। তারা আনসার এবং পুলিশ সদস্যদেরকে নিয়ে এই উপজেলা পরিষদ মিলনায়তনের যে হলরুম রয়েছে সেখান থেকেই তারা নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। ময়মনসিংহের এই প্রথম দফায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই প্রথম দফা নির্বাচনে এখানে ফুলপুর উপজেলার 10টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 10টি ইউনিয়নের 95টি কেন্দ্র রয়েছে এবং এই 95টি কেন্দ্রের 597টি ভোট কক্ষ রয়েছে। সেই ভোট কক্ষে এবং কেন্দ্রেই আসলে এখানে প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা মিলে
তারা নির্বাচনী সামগ্রী নিয়ে যাচ্ছেন। আমি একটু আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা যদি বলি, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। মোট 10টি ইউনিয়নে 520 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব এবং বিজিবির টহলও আমরা দেখেছি, র্যাব এবং বিজিবি সদস্যদেরকেও আসলে মোতায়েন করা হয়েছে। এখানে প্রতিটি কেন্দ্রে 3 জন করে পুলিশ এবং 17 জন করে আনসার থাকবে। এছাড়া 20টি মোবাইল টিম রয়েছে, প্রতিটি ইউনিয়নে 2টি করে মোবাইল টিম থাকবে এবং 10টি ইউনিয়নে 4টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এছাড়া 4টি ভ্রাম্যমাণ আদালত থাকবে। এখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 1 জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 1 জন, এই মোট 4টি ভ্রাম্যমাণ আদালত থাকবে নির্বাচন চলাকালীন সময়ে। আরেকটু যদি বলে রাখি যে এই 10টি ইউনিয়নে মোট 46 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর পদে 389 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটার যারা রয়েছেন তারা সকলেই আশা করছেন যে আগামীকাল সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই এই ভোট গ্রহণ সম্পন্ন হবে। তো এই ছিল আসলে ময়মনসিংহের ফুলপুরে ভোট গ্রহণের সামগ্রী বিতরণের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। স্বপ্না। দর্শক, প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জানাতে বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে থেকে ফিরদাউস সোহাগ এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে থেকে হারুন রশিদ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের সিদ্ধান্ত জানাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফ করবেন। দুপুরের সময় আরো থাকছে। স্মৃতি বিজড়িত এফডিসিতে চিত্রনায়িকা দিতির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে দাফন সম্পন্ন। আগামী নির্বাচন ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ তা বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির কাউন্সিলের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ম্যাডামের একটি বক্তব্যকে তারা বিকৃত করে সেটা জাতিকে বিভ্রান্ত করবার জন্য তারা এমন সব কথা বলছেন যা গণতন্ত্রকে আরো কণ্ঠকাকীর্ণ করছে। তার বক্তব্যের সময় তিনি যেটা বলেছিলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে চাই, অর্থাৎ নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাই আমরা চাই। এবং সেই সময়ে সেই নিরপেক্ষ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না, এটাই আমাদের আশা, তার আশা। অর্থাৎ তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবিরের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এ সময় দুর্নীতি ও অনিয়ম বন্ধের মাধ্যমে ব্যাংকিং খাতের উন্নয়নে কাজ করার পাশাপাশি সুইফট কোড মেসেঞ্জিং সিস্টেমের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা। সোমবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত গভর্নর ফজলে কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আসেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা। এ সময় ব্যাংকিং খাতের ঝুঁকি কমানোর বিষয়ে গভর্নর ও ডেপুটি গভর্নরদের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমাদের গভর্নর এবং ডেপুটি গভর্নর মহোদয়ের ছোট্ট একটু আলোচনা হয়েছে এবং সমস্ত ঝুঁকি এটি যাতে কমানো যায় সেই পয়েন্টে সকল ব্যাংক আসলে এই সহযোগিতা অব্যাহত রাখবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে নতুন গভর্নরকে দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার কথা জানান ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সুইফট কোডের ব্যবহারে সতর্কতা ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তারা। সুইফটের যে হার্ডওয়্যার আছে বা সুইফট মেশিনটাতে এখানে অন্য কেউর জন্য প্রবেশিতা না থাকে, প্লাস অন্য কোনো ইন্টারফেস না থাকে, এগুলি আমরা সম্পূর্ণ সেপারেট করার একটা নির্দেশনা কালকে দিয়েছি। যে এটা আমরা আমাদের ফিল্ড পর্যায়ে ব্রাঞ্চগুলিতে ইতিমধ্যে আমরা লোকও পাঠাচ্ছি, দেখতেছি যে কোনো ওই সুইফটের মেশিনের রুমে অন্য কেউ যাতায়াত করছে কিনা বা অন্য কিছু আছে কিনা। এদিকে সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয় পরিদর্শন করে সিআইডির একটি প্রতিনিধি দল। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে চুরি হয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার হওয়ার ঘটনায় প্রমাণ করে ফিলিপিন্সের আর্থিক খাতের আইনকানুন কতটা দুর্বল। সংবাদ সংস্থা এএফপিকে কথা বলেছেন সিনেটর সের্গে ওসমেনা। তিনি বলেছেন, নিয়ম নীতিতে যথেষ্ট ত্রুটি থাকায় কালো টাকা পাচারের জন্য ফিলিপিন্সকে স্বর্গ মনে করা হয়। ফিলিপিন্সের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য তথ্য সংরক্ষণের জন্য কঠিন আইন রয়েছে ঠিকই, কিন্তু অ্যাকাউন্টগুলোতে দেয়া তথ্য কতটুকু সঠিক যাচাই করার আইন নেই। তাছাড়া ক্যাসিনোয় অর্থ পাচার রোধের কোনো আইন নেই। এ কারণেই বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ খুব দ্রুতই ছাড় করে দেয় আরসিবিসি কর্তৃপক্ষ। এরপর এই অর্থ খুব সহজেই চলে যায় ক্যাসিনোতে। ফিলিপিন্সে পাচার সহজ হওয়ায় চুরি হওয়া বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার নিরাপদে স্থানান্তরের জন্য হ্যাকাররা বেছে নিয়েছিল ফিলিপিন্সকেই। এদিকে হ্যাকিং এর সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নেস্তর এসপেনিলা। That while she is one of the central figures, other people are more deeply involved. চীনা ব্যবসায়ী কিম সিন ওং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার ও লোপাটের মূল হোতা হিসেবে বলা হচ্ছে এই ব্যক্তিকে। অর্থ চুরির ঘটনায় আরেক অভিযুক্ত মায়া দেগুইতোকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন ধারণা ফিলিপিন্সের সিনেট সদস্য সের্গে ওসমেনার। মাত্র 10 বছর বয়সে চীন থেকে ফিলিপিন্সে এসে টোবাকো কোম্পানির সামান্য চাকরি থেকে অবৈধ ব্যবসায় জড়িয়ে বিস্ময়কর উত্থান ঘটে এই চীনা নাগরিকের। বিস্তারিত দেখুন এজি মাহমুদের রিপোর্টে। 15 বছর আগেই ফিলিপিন্সের সিনেটের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচার ও লোপাটের মূল হোতা এই কিম সিং ওং। 2001 সালের 23 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অবৈধ মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। কিন্তু প্রেসিডেন্সিয়াল এন্টি অর্গানাইজড ক্রাইম টাস্ক ফোর্সের হাতে কোনো জোরালো প্রমাণ ছিল না কিমকে আটকানোর। ফিলিপিন্সে ড্রাগ লর্ড হিসেবে উত্থান ঘটে কিম ওং নামের এই চীনা ব্যবসায়ী। মাত্র 10 বছর বয়সে চীন থেকে ফিলিপিন্সে আসেন কিম ওং। কলেজের পড়াশোনা ছেড়ে একটি টোবাকো কোম্পানির এজেন্টের চাকরি নেন কিম। খুব কম সময়ের মধ্যে গার্মেন্টস ব্যবসার পাশাপাশি ম্যানিলাতে 3টি নামিদামি রেস্টুরেন্টও খুলে বসেন কিম। ফিলিপিন্সে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচারের পুরো ঘটনার পরিকল্পনা ও সমন্বয়কারী চীনাই ব্যবসায়ী এমন ইঙ্গিত সিনেটের। আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোকে সিনেটের রুদ্ধতার শুনানি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন ধারণা সের্গে ওসমেনার। চুরির পুরো ঘটনার একজন সমন্বয়কারী ছিলেন, মনে হচ্ছে কিম ওংই সেই ব্যক্তি। তবে এ বিষয়ে তার নিজ বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। দেয়া তথ্য অনুযায়ী কিম ওং এর নির্দেশে আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখায় 5টি জাল অ্যাকাউন্ট খোলেন দেগুইতো। মায়া দিগুইতো এবং কিম ওং আগে থেকেই পরস্পর পরিচিত। মিদাস হোটেলে এক বৈঠকে জাল 5টি অ্যাকাউন্ট খোলার জন্য মায়াকে ভুয়া 5 ব্যক্তির নাম ঠিকানা দেন কিম ওং। এরপর ওই অ্যাকাউন্টগুলোতে 8 কোটি 10 লাখ ডলার আসার পর সেগুলোকে পেসোতে রূপান্তরের জন্য ফিল রেমকে ব্যবহারের পরামর্শ দিয়েছিল এই কিম ওং। After that, pinadala sa kanya by message. গেল 4 মার্চ থেকে ওং চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ফিরে এলেই তাকে সিনেট কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ব্লু রিবন কমিটির সদস্যরা। এজি মাহমুদ, সময় সংবাদ। পায়রা এবং সোনাদিয়া বাংলাদেশের 2টি গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহ রয়েছে চীনের। এমনকি অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে এই নির্মাণ কাজে অংশ নিতেও তাদের আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং। 2 বছর ধরে এদেশে বিনিয়োগ কমে এলেও চলতি বছর দৃশ্যমান অগ্রগতির আশাবাদ জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির 15%। সভ্যতার 500 বছর বহনকারী দেশটির সঙ্গে গত 4 দশক ধরেই শক্ত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলেছে বাংলাদেশ। এদেশে বিদেশি বিনিয়োগের বড় একটি অংশ আসে চীন থেকে, কিন্তু গত 2 বছর সেই বিনিয়োগ হঠাৎ কমে গেছে। পাকিস্তান, চীন, কাজাখিস্তানের মতো দেশে যেখানে বাড়ছে চীনের বিনিয়োগ, সেখানে ভূ রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশে কেন কমছে? এমন প্রশ্নের জবাবে আশার কথাই শোনালেন চীনা রাষ্ট্রদূত। প্রয়োজন থেকেই বিনিয়োগের প্রশ্নটি আসে। মানছি যে বাংলাদেশে বিনিয়োগ কম হচ্ছে, কিন্তু এবছর সেটা বাড়বে। কত পরিমাণ বাড়বে সেটা বলতে না পারলেও আশ্বস্ত করছি, বিনিয়োগের দৃশ্যমান পরিবর্তন আসবে। শুরুতে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীন আগ্রহ দেখালেও সরকারের অগ্রাধিকার বিবেচনায় বর্তমানে পায়রা সমুদ্র বন্দর নির্মাণেও আগ্রহ রয়েছে চীনের। পায়রা কিংবা সোনাদিয়া হোক, সমুদ্র বন্দর বাংলাদেশেরই থাকবে। আমরা এটা নিয়ে যাব না, শুধু নির্মাণ কিংবা পরিচালনা পর্যায়ে আমরা যুক্ত হতে চাই। এমনকি অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আমরা আগ্রহী। পশ্চিমা বিভিন্ন দেশ বাংলাদেশের সন্ত্রাসবাদের ঝুঁকি নিয়ে যেখানে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে ব্যক্তিগতভাবে এদেশকে নিরাপদ মনে করেন এই কূটনৈতিক। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মাশরাফি বাহিনীর মতো 16 কোটি বাংলাদেশি হতবাক হয়েছিল তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার খবরে। কিন্তু অনাকাঙ্ক্ষিত খবরটি হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তরুণ এই পেসারের পরিবারকে। এ বিষয়ে তাসকিনের পরিবারের প্রতিক্রিয়া জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নাসির সুলতানের কাছে। তিনি এখন রয়েছেন তাসকিনের মোহাম্মদপুরের বাসভবনে। আপনি জানেন যে যেহেতু তাসকিন এবং সানির যে নিষেধাজ্ঞাটা আছে, এই জন্য কিন্তু আজকের ম্যাচটা তারা খেলতে পারবেন না। তো আমরা এখন কিছুক্ষণ পরেই বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার খেলা শুরু হবে। এখন আমি অবস্থান করছি তাসকিনের বাসায়, তাসকিনের বাবার সাথে এবং মার সাথে কথা বলার জন্য। আসলে আজকের ম্যাচ নিয়ে বা তাসকিন আজকে নেই, এ নিয়ে তারা আসলে কি ভাবছেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি তাসকিনের বাবা এম এ রশিদের কাছে। আঙ্কেল, তাসকিন যে একটা কথা ছিল যে তাসকিন খেলতে পারছেন না, তারপরেও আজকে তাসকিন থাকবেন না। তো পাপন সাহেব যেটা বলেছিলেন বিসিবি প্রেসিডেন্ট যে না, তাসকিনের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করা হবে যে তাসকিন যাতে ওয়ার্ল্ড কাপেই ফিরতে পারে। তো এটা তো তাসকিন যে খেলতে পারবে না বা তাসকিন যে পাপন সাহেব যেই কথাটা বলেছেন যে তাসকিনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, তো এটা নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? আমি গতকালকে যখন শুনলাম পাপন সাহেব, বিসিবি আমাদের প্রেসিডেন্ট পাপন সাহেব যখন বলল যে তাসকিনের জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবে, তারপর থেকে আমার মনে হয় বুকের থেকে পাথরটা হালকা হয়েছে এবং আমার একটা কনফিডেন্স ছিল। বিকজ এই কারণে তাসকিনের ব্যাপারে বিসিবি সব সময় তারা সার্বিক সহযোগিতা করে আসছে এবং সামনেও করবে ইনশাল্লাহ। আর পাপন সাহেব যেহেতু যাচ্ছে ইন্ডিয়ায়, সে ওইখানে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলবে। অলরেডি কালকে শুনলাম যে পাপন সাহেব অলরেডি আইসিসি সিওর সাথে কথা বলছে, চেয়ারম্যানের সাথে কথা বলছে। এগুলো শোনার পরে আমি মেন্টালিভাবে অনেকটা হালকা আর কি। এইটার জন্য একটু খুব ভালোই লাগতেছে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ তাসকিন আরাফাত সানি কামব্যাক করবে। আর আজকে যেহেতু বাংলাদেশের খেলা, আমরা চাবই জিততে, ইনশাল্লাহ জিতবে এবং আমাদের ছেলে মাঠে প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। তো আমি তাসকিনের মার সাথেও একটু ছোট্ট করে জানতে চাই যে আপনারা আসলে কিভাবে সাপোর্ট দিবেন আসলে তাসকিনকে? হ্যাঁ, তাসকিনকে আমরা বলবো যে বাবা তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ আবার সামনে তুমি কামব্যাক করবা, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, কোনো সমস্যা হবে না তোমার। তো সাদকা, যদিও তাসকিন আজকে খেলতে পারবে না, তারপরেও তার বাবা এবং মা জানিয়েছেন বাংলাদেশ যাতে আজকে ভালো খেলে এবং তাসকিন যাতে খুব ভালোভাবে কামব্যাক করে। এবং আমরা বাংলাদেশের দর্শকরা অবশ্যই চাই যে তাসকিন খুব দ্রুত আবার ক্রিকেটে ফিরে আসুক। শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় সহযোদ্ধা দিদিকে বিদায় জানালেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মী স্বজনরা। সকালে এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে চিত্রনায়িকা দিদির মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। সকালে রাজধানী গুলশানে তার বাসভবন থেকে মরদেহ নিয়ে আসা হয় দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে।
এ সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। দিতির মেয়ে লামিয়া চৌধুরী তার মায়ের আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০-এর দশকে পর্দা কাঁপানো এই অভিনেত্রী। গতকাল বাদ এশায় রাজধানী গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরের সময় আরো থাকছে। নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুবিধা নিশ্চিতে সিটি আইডি চালু করলেন মেয়র। বাংলাদেশিদের এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর পরামর্শ ইমিগ্রেশন কর্মকর্তার। রাজধানীর অধিকাংশ বহুতল ভবনের গাড়ি পার্কিংয়ের স্থানে রয়ে গেছে নকশা বহির্ভূত ব্যবসা প্রতিষ্ঠান। গত কয়েক মাসে রাজুকের উচ্ছেদ অভিযানের পরও কার্যত কোনো পরিবর্তন নেই। রাজুকের সহযোগিতায় নকশা বহির্ভূত এসব ভবন নির্মিত হয়েছে বলে স্বীকার করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থায়ী পদক্ষেপ না থাকায় রাজুকের অভিযানকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদরা। সাদিকুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফকিরাপুলের বহুতল একটি ভবন, গাড়ি পার্কিং ব্যবস্থা রেখেই নির্মাণ করা হয়েছিল ভবনটি। তবে সামান্য জায়গা ছাড়া সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট। পাশের ভবনটির বেসমেন্টে গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে দাবি করা হলেও মূলত তাতে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে। আস্তে আস্তে করে করছে তো, যার জন্য এটা করা হয় না। নিচে তো সব ভাড়াটি উঠাই দিচ্ছে, সব নিচে আর কোনো ভাড়া নাই এখন। রাজুকের ইমারত নির্মাণ আইনে ৬ তলার উপরে নির্মিত সকল ভবনে গাড়ি পার্কিং এর জায়গা রাখা বাধ্যতামূলক থাকলেও অধিকাংশ ভবনেই তা মানা হচ্ছে না। ফলে রাস্তায় গাড়ি পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজুকের বিশেষ অভিযানের পরও স্থায়ী কোনো পরিবর্তন নেই। সারা ঢাকা শহর যেভাবে গড়ে উঠেছে, সেখানে আমি বলবো না যে তারা স্বেচ্ছায় করেছে, আমাদের রাজুকের সহায়তা নিয়েই তারা করেছে। রাজুক যদি প্রথম থেকে এটা কঠোর হস্তে দমন করত, তাহলে নিশ্চয়ই অবৈধ স্থাপনা ডেভিয়েশন করে করেছেন, তারা এই কাজটা করতেন না। এখন থেকে যার যার সময়ে যে কোনো ডেভিয়েশন, সেটা লাইবিলিটি তার, এবং তার জন্য তাকে শাস্তি পেতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থায়ী রূপ দিতে রাজুককে জবাবদিহিতার আওতায় আনার প্রতি গুরুত্ব দেন এই নগর পরিকল্পনাবিদ। অসংখ্য অবৈধ ভবন উপরে উঠছে, তার কি পরিণতি? তাহলে এই অবৈধ ভবন উঠাটাকেও বন্ধ করতে হবে। যেই সময় এই কার্যক্রম চলছে সেই সময় এমপি ইকবাল সাহেবের হোটেলের ভবন অবৈধভাবে উঠেছে, ব্লু টাওয়ার অবৈধভাবে উঠছে, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে হঠাৎ করে কিছু অংশ ব্যবস্থা না, এটি প্রমাণ করে আসলে এই ব্যবস্থাটা দীর্ঘস্থায়িত্ব পাবে না। এটাকে সাস্টেনেবল করার জন্য পুরো প্রক্রিয়াটা জনসমক্ষে পরিষ্কার করে বলা দরকার, লক্ষ্য কি এবং সেই লক্ষ্যমাত্রা কতদিনের মধ্যে কার্যকর করা হবে। তার মতে রাজধানীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন রাজুক ও সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট ও সময়োপযোগী সমন্বয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিউ ইয়র্কে চালু হয়েছে সিটি আইডি কর্মসূচি। নিউ ইয়র্ক সিটিতে নির্ভয়ে নির্বিঘ্নে বসবাস, নগর সরকারকে কর প্রদান, ভোটাধিকার সহ বৈধতা অর্জনের ক্ষেত্রে এই পরিচয়পত্র বিভিন্ন সুবিধা দেবে বলে অভিমত সংশ্লিষ্টদের। তাই বাংলাদেশি অভিবাসীদেরকেও পরিচয়পত্র গ্রহণের এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগারওয়াল। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি হিসাব অনুযায়ী নিউ ইয়র্কে মোট বাসিন্দার সংখ্যা প্রায় 85 লাখ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণকারী বাসিন্দা রয়েছেন 29 লাখ, আর কাগজপত্রহীন অভিবাসীর সংখ্যা প্রায় 5 লাখ। এই বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার নিশ্চিতকরণে পরিচয়পত্র বা সিটি আইডি দেওয়ার উদ্যোগ নিয়েছেন নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ। বৈধ অবৈধ নির্বিশেষে সব প্রবাসী বাঙালিদের এই সিটি আইডি গ্রহণের আহ্বান জানিয়েছেন কমিউনিটির সদস্যরা। যে কোনো ক্ষেত্রে একটা অগ্রাধিকারটা পাবে সে, যদি সিটিআইডি সে করে। আর যদি সিটিআইডি না করে, সেই ক্ষেত্রে সে যদি কখনো কোনো বিপদগ্রস্ত হয়, পুলিশের কেস হয় বা যে কোনো অ্যাক্সিডেন্টের যে ব্যাপারগুলো হয়, সেই ক্ষেত্রে কেউ তাকে ট্রেস করতে পারবে না। হেলথ ইন্স্যুরেন্সের বা হেলথ কার্ডের একটা ব্যাপার থাকে, ওটা বিনামূল্যে আমরা এই হেলথ সুবিধাগুলো নিতে পারি। আমি মনে করি এটা একটা গুড অপরচুনিটি ফিউচারের জন্য অলসো। এটা আপনার ডকুমেন্ট করার ক্ষেত্রে যারা আনডকুমেন্টেড আছে তাদের জন্য বেটার একটা ইম্প্যাক্ট পড়বে আর কি। বিভিন্ন সুবিধা পেতে সবারই এই সুবর্ণ সুযোগ কাজে লাগানো উচিত বলে সময় টেলিভিশনকে জানালেন নিউ ইয়র্কের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগারওয়াল। পরিচয়পত্র সংগ্রহের জন্য সব অভিবাসীদের নির্ভয়ে আবেদনের আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কবাসীর জন্য এই সিটি আইডি খুবই গুরুত্বপূর্ণ। এতে নিউ ইয়র্ক
ইয়র্কে অভিবাসী সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি সবারই নাগরিকত্ব লাভের সুযোগ তৈরি হবে। সিটিআইডি সংগ্রহের ক্ষেত্রে কোনো বৈধ কাগজপত্র আছে কি নেই সে ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করা হয় না, তাই ভয়ের কিছু নেই। অভিবাসী বহুল শহর কুইন্সবোরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টসও সময় টেলিভিশনের কাছে তুলে ধরেন এই পরিচয়পত্রের গুরুত্বের কথা। বৈধ কাগজপত্র থাক বা নাই থাক, নিউ ইয়র্কে বসবাসরত প্রত্যেক নাগরিকের অবশ্যই সিটিআইডি নিতে হবে, কারণ সরকারি বেসরকারি ভবন সহ সন্তানদের পাবলিক স্কুলে যাতায়াতে পরিচয়পত্র ছাড়া প্রবেশাধিকার থাকবে না। আমি মনে করি সিটিআইডি নিলে সবাই লাভবান হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অভিবাসন আইন সংস্কার ও অভিবাসীদের বৈধতার পক্ষে ডেমোক্রেট দলীয় কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, অভিবাসী সমস্যার স্থায়ী সমাধানে সিটিআইডি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক শহরে এই পরিচয়পত্র কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। অস্থায়ী সমাধান হলেও এই পরিচয়পত্র নেওয়া সবার জন্য জরুরি। গত বছরের মাঝামাঝি সময় শুরু হওয়া এই কর্মসূচির আওতায় 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ অবৈধ মোট 6,70,000 নিউ ইয়র্কবাসী সিটিআইডি নিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশের তথ্য দপ্তর। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আবারও সুপার 10 প্রসঙ্গ। বাড়তি চাপ নিয়ে ডু অর ডাই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে ভক্ত সমর্থকদের বিশ্বাস, শত প্রতিকূলতার মাঝেও এই ম্যাচে ঘুরে দাঁড়াবে মাশরাফি বাহিনী। যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ দল। তার প্রমাণ আজ আরও একবার দেবে লাল সবুজের প্রতিনিধিরা। আজকে ম্যাচে তাসকিন নেই, আরাফাত সানি নেই, বিষয়টা আসলে খুব দুঃখজনক, কিন্তু আবার ম্যাচটাও গুরুত্বপূর্ণ আজকে। কিন্তু এতটুকু বলতে পারি যে মাশরাফি দ্য লিজেন্ড আজকে আছে, সো আমরা ফুললি কনফিডেন্ট যে আসলে এই চাপটা কাটিয়ে উঠতে বাংলাদেশের হোপফুলি কোনো সমস্যা হবে না। যে পরিস্থিতিটা আছে সেটাতে যদি তারা 100% খেলতে পারে, 100% না হলে যদি 90% খেলতে পারে, সেক্ষেত্রেও বাংলাদেশের আজকে জেতার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ তো অনেক চাপ নিয়েই মাঠে নামবে আজকে। তো আমাদের বিশ্বাস বাংলাদেশ খুব ভালো খেলবে এবং ইনশাল্লাহ জিতবে। এই ম্যাচটা হারলে পরে হয়তো আমরা বর্তমানে রানিং বিশ্বকাপ থেকে ছিটকে পড়বো। তো হ্যাঁ, আমরা হারার জন্য কখনোই মাঠে নামি না, নামবো না, জিতবো এবং জিতেই দেখাবো আমরা বাংলাদেশ পারি, বাংলাদেশ বীরের জাতি। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার 10-এ আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তাসকিন সানির অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে মাঠে, শঙ্কা ক্রিকেট বোদ্ধাদের। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী, বাড়ানো হয়েছে নিরাপত্তা। ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে নবনিযুক্ত গভর্নরের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীদের বৈঠক। নিরাপত্তা ঝুঁকি কমাতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত। অবৈধ ব্যবসায় জড়িয়ে উত্থান, রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিমের। ফিলিপিন্সের আর্থিক খাতে দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাকাররা, মন্তব্য সিনেটর ওসমেনার। এবং বাংলাদেশে 2টি গভীর সমুদ্র বন্দর নির্মাণে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন, জানালেন রাষ্ট্রদূত। বললেন চলতি বছরই এদেশে বিনিয়োগ বাড়বে। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।